প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত ইউসিবি টু দ্য পয়েন্টে। সাথে আছি আমি সানজিদা তন্নি। মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি আজ বৈঠক করেছে। নির্বাচন নিয়েই তারা প্রধানত বৈঠক করেছে এবং বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এই বৈঠক নিয়ে একেবারে সন্তুষ্ট নয়। ডিসেম্বরই হচ্ছে কাট টাইম নির্বাচনের জন্য বিএনপির পক্ষ থেকে। অপরদিকে আসিফ নজরুল আইন উপদেষ্টা, তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, জুনের পরে আর নির্বাচন হবে না, জুনের আগেই নির্বাচন হবে। যত দ্রুত সম্ভব তারা নির্বাচনের জন্য কাজ করবে। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে আগামী রমজানের আগে তারা নির্বাচন চায়। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো ধরনের মৌলিক সংস্কার ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না। নাহিদ ইসলাম এই কথা বলেছেন। সব কিছু মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিদিন পরিবর্তিত হচ্ছে। আজ আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি বাংলাদেশ কেমন আছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কী অবস্থা, এই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করব। আলোচনার শিরোনাম ডক্টর ইউনূসকে নিয়ে অসন্তোষ বিএনপি। আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন রাশেদা কে চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, নির্বাহী পরিচালক, গণস্বাক্ষরতা অভিযান। শুভেচ্ছা এবং স্বাগত আপনাকে। কৃতজ্ঞতা গ্রহণ করবেন আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আছেন ডক্টর আনমা এহসানুল হক মিলন, চেয়ারম্যান এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। স্বাগত আপনাকে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে আসবার জন্য। প্রথমে আপনার কাছে আমি জানতে চাই, বিএনপি ডিসেম্বরকে কাট টাইম ধরে নির্বাচনের কথা বলেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে, না হলে দেশ কোন দিকে যাবে, উত্তর দিকে না দক্ষিণ দিকে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ রাশেদা আপাকে। বিষয়টি বিএনপি বলেছে, এটা সত্য। ধরুন আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন, নিশ্চয়ই পরীক্ষা কখন হবে একটা দিন তারিখ ধার্য করা ছিল, সেইভাবেই কিন্তু আপনার প্রিপারেশনটা ছিল, তাই না? এই প্রিপারেশনটা না হয় একটা ফিক্সড ডেটের উপরে। যেহেতু গণতান্ত্রিকভাবে বাংলাদেশের সরকার পরিচালিত হতেই হবে, এর কোনো বিকল্প নেই। জুলাই বিপ্লব হয়েছে এদেশের স্বাধিকার, এদেশের গণতন্ত্র, এদেশের বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য, ন্যায় বিচার সব কিছু মিলিয়ে মানবাধিকার। তাহলে এই গণতন্ত্র হচ্ছে এটার সোপান এবং নির্বাচন হচ্ছে সেটা করার একটি পদ্ধতি। এই নির্বাচনকে যদি আপনি পিছিয়ে দেন তাহলে মানুষ একটি অস্থির অবস্থাতে থাকছে। আমরা বলছি না যে উনি নিজে থেকেই ঘোষণা দিচ্ছেন যে আমরা নির্বাচন দেব, তাহলে পরীক্ষা দেব আমি ডিসেম্বর থেকে জুনের ভিতর পরীক্ষা হবে, এটি কেমন কথা? যে পরীক্ষা দেবে সে কি ঠিক করবে পরীক্ষা সে কবে দিবে, নাকি যে পরীক্ষা গ্রহণ করবে সে ঠিক করবে? যিনি পরীক্ষা নেবেন বা দিবেন তিনি তো আমাকে বলতে হবে যে এত তারিখে পরীক্ষাটি হবে। আচ্ছা, নির্বাচনী পরীক্ষা আপনি দেখুন, আগামী মার্চে রোজা আসছে, রোজার পরে ঈদ, তারপরে শুরু হবে ঝড় বৃষ্টি ঝঞ্ঝা, তারপরে বলবেন প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা নির্বাচন দিতে পারছি না। তাহলে আপনি স্পেসিফিকলি বলতে তো আমাদের কোনো অসুবিধা নেই। উনি বলে দিতেন যে আমরা উনি বলেছেন ডিসেম্বর, আমরা ডিসেম্বরে আশা করছি। ডিসেম্বরকে বলছেন ডিসেম্বর হতে জুন। রাজনৈতিক দল নির্বাচন চাইবেন, চাইতেই পারেন, চাইতেই হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আমরা তো নির্বাচন চাইবই এবং উনি দায়িত্ব রয়েছেন, উনি বলবেন, উনি সঠিকভাবে বলবেন, আমরা তার কাছে এটা চাইতেই পারি। এই চাওয়ার ভিতরে তো কোনো আমি দেখছি না গরমিল রয়েছে, কিন্তু গরমিলটি হচ্ছে কথাটি স্পষ্ট নয়। তারপরে দেখুন আপনি উপদেষ্টাগণ তারা এক এক সময় এক একটা কথা বলছেন। যিনি সবচেয়ে ক্ষমতাধর উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলছেন 5 বছরের জন্য এই সরকারকে রাখা যেতে পারে, বা এই বিপ্লবের মধ্য দিয়ে ডক্টর ইউনূসকে যারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন তারা বলছেন যে নির্বাচন বিলম্বিত হওয়ার প্রয়োজন রয়েছে। এই যে যারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন তারা বলছেন, তাহলে বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আসছে। আমরা চাচ্ছিলাম উনার মুখ দিয়ে উনি দিন তারিখ ক্ষণটা বলে দিতে। এদিকে নির্বাচন কমিশন বলছে আমরা প্রস্তুতি নিচ্ছি, কিন্তু নির্বাচন কমিশন প্রস্তুতি নিতে হলে সরকারের ইনস্টিটিউশনাল প্রস্তুতির দরকার রয়েছে, সেটা কতটা হয়েছে? এই যে দেখুন আমাদের পুলিশ ডিপার্টমেন্ট, এটা সম্পূর্ণ ভঙ্গ। এই তো দেখলাম গত পরশু দিন যে ডিবির ডিসিকে হঠাৎ করে সরিয়ে দিয়ে হয়েছে
মেঘনা আলমকে নিয়ে। দেখুন, সৌদি অ্যাম্বাসেডারের সাথে একটি ঘটনা, এটাকে গুরুত্ব দিতে হবে। আইনের কোনো ব্যত্যয় ঘটে নেই, এটা আজকে খোদাবক্স চৌধুরী বলেছেন, কিন্তু আরেকজন উপদেষ্টা ফেসবুকে দিয়ে বসছেন যে আইনের ব্যত্যয় ঘটেছে। এই যে একটা গভর্নমেন্টের ভিতরে উইদিন দ্য গভর্নমেন্ট কন্ট্রাডিক্ট, এই কন্ট্রাডিক্টটা আবার কোথায় যেন আরো বৃহত্তর আকারে চলে যায়, তখন আবার আমরা কিসের আরো বৃহত্তর আকারে চলে যায়? আপনাদের এরকম একটি সংশয় ভয় রয়েছে? আমাদের মহাসচিবের শঙ্কা যে ডিসেম্বরে পরে গেলে কোন দিকে যায় আমরা বলতে পারছি না। এই শঙ্কাটি তৈরি করছে বর্তমান সরকার। ডক্টর ইউনূসের মতো ব্যক্তিত্ব আমাদের হাল ধরেছেন, দায়িত্ব নিয়েছেন, আমরা ওনাকে বিশ্বাস করি, ওনাকে মর্যাদা দিই, এবং বাংলাদেশের জন্য ডক্টর ইউনূসের দরকার রয়েছে সেটাও আমরা বিশ্বাস করি। এবং তিনি যে নির্বাচিত সরকার আসলে হারিয়ে যাবেন এমনটি নয়, ওনার মতো ব্যক্তিত্বকে সকলেই আঁকড়ে ধরে রাখতে চাইবেন। বিএনপি বিগত দিনেও ডক্টর ইউনূসকে মর্যাদা দিয়েছে, আগামী দিনগুলোতে দিবে। তা আমরা তো এমন কোনো কন্ট্রাডিক্টরি পয়েন্টে নেই যে আমরা কিছু বলছি যে এই জায়গায় আমরা ডক্টর ইউনূসকে মানছি না বা তার সিদ্ধান্তকে মানছি না বা যৌক্তিক আমি একটু যোগ করি, আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দেখি সেখানে অসংখ্য মানুষ লিখছে যে ডক্টর ইউনূসকে আমরা চাই, আরও বেশি চাই, 2 বছরের জন্য চাই, 3 বছরের জন্য চাই, 5 বছরের জন্য চাই। আমরা তো একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটার চেষ্টা করছিলাম, কিন্তু এখানে 5 বছরের জন্য যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে চায়, এই যারা কমেন্টগুলো করছে তারা কারা তাহলে? চাওয়াটা তো কোনো দোষের নয়। আমি তো চাই ডক্টর ইউনূস যতদিন জীবিত থাকবে বাংলাদেশের জন্য কাজ করবেন, কিন্তু চাওয়াটার ভিতরে একটা পদ্ধতি রয়েছে, তাই না? নির্বাচিত সরকার আসবে, নির্বাচন হবে, সরকার গঠন হবে, সেই সরকার যে ডক্টর ইউনূসকে চাইবে না তা আপনি কীভাবে বলেন? হি ইজ এ ইন্টারন্যাশনাল রিপুটেটেড পারসন, হি ইজ আওয়ার অ্যাসেট। তাহলে কেউ তো বলছে না আমরা ওনাকে চাই না, কিন্তু পদ্ধতিটা কি চাওয়ার? অতএব সোশ্যাল মিডিয়াতে মানুষ বলবে, সেটা বলাটাই স্বাভাবিক এবং আমরা সেটা শুনবো, সেটাও সুন্দর বিষয়, কিন্তু আমরা সিস্টেমেটিক ভাবে যাওয়াটাই হচ্ছে আপনার পক্ষে আপনার কথা। জি, রাশেদা কে চৌধুরী, আপনার কাছে জানতে চাই, যদি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েই আমি জানতে চাই, আপনার শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেকগুলো প্রশ্ন রয়েছে আপনার কাছে, কিন্তু তার আগে জানতে চাই যে এনসিপির পক্ষ থেকে, জাতীয় নাগরিক পার্টি, তারা বলেছে যে মৌলিক সংস্কারের আগে নির্বাচন হলে গ্রহণযোগ্য হবে না। আপনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন, সেজন্যই আপনার কাছে জানতে চাওয়া যে এই মৌলিক সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে, তারা বিচারের কথা বলছে, সব কিছু মিলিয়ে নির্বাচনকে ডিসেম্বরে হতে পারে কিনা? অনেক ধন্যবাদ চ্যানেল আইকে, দর্শক শ্রোতাকে নববর্ষের শুভেচ্ছা। আমার সাথে যুক্ত হয়েছেন এখানে এহসানুল হক মিলন আছেন, উনি তো শুধু একজন রাজনীতিবিদও না, একজন আগে নীতি নির্ধারণী পর্যায়েও ছিলেন সরকারে, সেজন্য তাকেও ধন্যবাদ জানাচ্ছি। একটা বিষয় আপনি যেটা বলেছেন, এখানে যে বিষয়গুলো উঠে আসছে, আপনি এনসিপিরটা বলেছেন, এটা কিন্তু ক্লিয়ার করেছেন মিলন। চাইতে তো অসুবিধা নেই, এদেশের মানুষ তো চাইতে শিখেছে ইদানিংকালে এবং সেটাকে প্রকাশ করতে শিখেছে। এবং প্রত্যাশার জায়গা থেকে তো আপনি এখানে ছেদ দিতে পারেন না, জ্যোতি টানতে পারেন না, যে কেউ চাইতেই পারে। সেখানে আরেকটা বিষয় আমার একটু এটা পরিষ্কার করার বিষয় আমার মনে হচ্ছে, নাগরিক সমাজের একজন হিসেবে আমি মনে করি এটা ব্যক্তি হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে অসন্তোষের বিষয় না, এটা অন্তর্বর্তী সরকারের অবস্থানটা উনি বলেছেন এবং সেই জায়গা থেকে এই বিএনপি অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের সন্তুষ্টির জায়গা অসন্তুষ্টির জায়গা থাকতেই পারে, এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, সেটা হতেই পারে এবং সেটা একটা সমঝোতার মধ্যে এসে একটা কিছু করা যাবে। শেষ পর্যন্ত তো এদেশের মানুষ, সত্যি কথা বলতে গেলে এনসিপির নাহিদ ইসলামও যেটা বলেছেন, এদেশের মানুষ তো নতুন প্রজন্ম তো 14 সালেও ভোট দিতে পারে নাই, 18 সালেও দিতে পারে নাই, 24-এও দিতে পারে নাই, এই যে 3 বার ভোটই দিতে পারে নাই, এদের মধ্যে তো অসন্তোষ থাকবেই। সেই জন্যই তারা মৌলিক সংস্কারগুলো চাচ্ছেন এবং সেই মৌলিক সংস্কারের জায়গা থেকে আমি মনে করি না জনমনে কোনো দ্বিধা আছে। মৌলিক সংস্কার হবে, কিন্তু সেটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ন্যূনতম কোন সময়ে হবে সেটা বোধহয় আমাদের সুনির্দিষ্ট করাটা খুবই প্রয়োজন।
খুবই প্রয়োজন। আমি যদি জুলাইয়ের কথা বলি, জুলাই আগস্টের যে রাজনৈতিক প্রেক্ষাপট ছিল, আমাদের অনেক শিক্ষার্থীরা ছাত্র সমাজ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং তাদের অনেকেই ক্লাসরুমে ফিরে যায়নি, অনেকেরই শিক্ষা জীবন এখন চলছে না, আমি বলবো তারা ক্লাসরুমে যায়নি, তারা রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে। তরুণরা, শিক্ষার্থীরা ধীরে ধীরে যে নীতি নির্ধারণী পর্যায়ে যাচ্ছে, এটিকে আপনি কিভাবে দেখছেন? আর যে শিক্ষার্থীরা পড়াশোনা শিখে উঠেছে, সেটিকেও কিভাবে দেখছেন? এখানে দুটো বিষয় কিন্তু আপনি দুটো প্রেক্ষিত বলেছেন। একটা হচ্ছে যে তরুণ শিক্ষার্থীরা যে যাচ্ছে রাজনীতিতে, এটার মধ্যেও আমি কোনো রকম দোষের কিছু দেখি না। আমাদের শিক্ষার্থীরা রাজনীতি করতেই পারে, যেতে পারে, কিন্তু শিক্ষা জীবন সমাপ্ত করার আগে তারা যদি রাজনীতিতে যুক্ত হয় তাহলে সেটারও তো একটা প্রক্রিয়া থাকতে হবে। লেখাপড়াটা তো আগে গুরুত্বপূর্ণ, তারপরে তো মিলন আজকে এখানে এসছেন তো লেখাপড়া কমপ্লিট করে, এবং বেশিরভাগ জায়গায় লেখাপড়া শেষ করতে হবে। আরেকটা জিনিস আমাকে খুবই পীড়িত করে একজন শিক্ষা পরিবারের একজন হিসাবে, এই যে রাস্তাঘাট বন্ধ করে শিক্ষার্থীরা আন্দোলন করছে। আমি তো একজন নাগরিক, আমার অধিকার ক্ষুণ্ণ করার অধিকার তো কেউ তাদেরকে দেয়নি। তো ওই শিক্ষাটাই আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের শিক্ষার্থীদের দিতে পারিনি, যে অন্য কারো অধিকার ক্ষুণ্ণ করে রাস্তায় নামলেও তোমার অধিকার আছে আন্দোলন করার, তোমার অধিকার আছে দাবি করার, প্রতিবাদ করার, কিন্তু তুমি রাস্তাঘাট বন্ধ করে মানুষ যেতে পারছে না, অ্যাম্বুলেন্সে রোগী যেতে পারছে না, সেই অধিকার তাদেরকে কে দিয়েছে সেটাও আমি একজন নাগরিক হিসাবেই প্রশ্ন করব। এই জন্যই বলা হচ্ছে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাক, কিন্তু যে শিক্ষা প্রতিষ্ঠানে তাদের দাবিগুলোও কিন্তু যৌক্তিক। যে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবে সেখানে কি পরিস্থিতি, কি পরিবেশ বিরাজ করছে তাদের জন্য, সেটা যেরকম দেখা দরকার, তাদের দাবিগুলো কিন্তু বেশিরভাগই যৌক্তিক। কিন্তু যখন রাস্তাঘাটে নেমে আন্দোলন করছে, খুবই অসুবিধা লাগছে যে তারা যখন রাস্তাঘাট, আমরা হয়তো তাদেরকে ওইভাবে মানবিক শিক্ষা দিতে পারিনি, এই ব্যর্থতা আমাদের, যে আরেকজনের অধিকার ভঙ্গ করবে না, তোমার অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে এই জায়গাটা শিখাতে পারিনি, বোধহয় এটা আমাদের ব্যর্থতা, হয়তো শিখাতে পারিনি। ফিরবো আপনার কাছে। আপনার কাছে জানতে চাই, এই যে নির্বাচন এবং সংস্কার নিয়ে এক ধরনের মুখোমুখি যাত্রা শুরু হয়েছে, আমি বলবো মুখোমুখি দাঁড়িয়ে গেছে। কোনো কোনো রাজনৈতিক দল বলছে আগে সংস্কার হতে হবে, আগে বিচার হতে হবে, এরপরে নির্বাচন। আপনারা বলছেন যে নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। এই যে দুটোর এক ধরনের ঠেলাঠেলি, এর মধ্যে আমছালা দুটোই যাবে নাকি, নির্বাচন সংস্কার? এত সুন্দর প্রশ্ন, এত অল্প সময় উত্তর দেবো কিভাবে চিন্তা করেই পাচ্ছি না। এজন্য মনে হচ্ছে চিকেন ফার্স্ট না এগ ফার্স্ট। দেখতে হবে একটি দলের তার মনোবৃত্তি কী এবং তার কি চায়, কি করতে চায়। আমি যদি বলি ৩১ দফা রাষ্ট্র মেরামতের যে কাঠামোগত পরিবর্তনের কথা বিএনপি বলেছিল, সেটি কি এই বিপ্লবের পরে বলেছিল না বিপ্লবের আগে বলেছিল? নিশ্চয়ই আমরা বিপ্লবের আগে বলেছি। তা আমাদের মোটিভটা কি সেটা আমাদের বুঝতে হবে। আমরা চাই এদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া এস্টাবলিশড হোক। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল করি, তিনি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করেন। তাহলে এদেশে যদি গণতন্ত্রায়ন হয় এবং এটা যদি সঠিকভাবে ইনস্টিটিউশনগুলোকে আমরা ঠিকভাবে তৈরি করতে পারি, যেমন ইলেকশন কমিশন, দুর্নীতি দমন কমিশন, জুডিশিয়ারি, এগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলেই তো আমরা ফ্যাসিজম থেকে দূরে চলে যাচ্ছি। প্লাস আরেকটি দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, আমাদের ডিপ্লোমেসি অন্যান্য ফরেন কান্ট্রিজগুলি যেন আমাদেরকে ইম্পোজ না করতে পারে, জোর করে যেন বসিয়ে দিতে না পারে, যেটা আমরা সুজাতা সিং করেছে দেখেছি। এই কয়েকটার বাইরে যদি আমরা চলে আসতে পারি, বেসিক্যালি তখন আমরা ফ্যাসিজমের বাইরে চলে যাই। এই বিএনপি ফ্যাসিজমের বাইরে যাওয়ার জন্য এই বিষয়গুলিকে গুরুত্ব দিয়েছিল। তাহলে আপনার প্রশ্নের উত্তরে বলতে হয় যে ইয়েস, সংস্কার আগে না নির্বাচন আগে, এই তর্কটা আমার কাছে কোনো তর্কই নয়। তবে যেহেতু একটা বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনা পতিত সরকারের পরে আমরা একটা নতুন নির্বাচন হতে যাচ্ছে, সেই জায়গায় সকল দল ঐক্যমত্যের ভিত্তিতে মূল বেসিক পয়েন্টগুলোকে নিয়ে তাদের একটি সমঝোতা সনদে স্বাক্ষর করতে হবে যে আমরা বেসিক এই জিনিসগুলো চাই। কিন্তু আপনি যখন বলেন একটি দল এত পার্সেন্ট, আরেকটি দল এত পার্সেন্ট, দেখুন আপনি বিএনপির সাথে যদি 48টি দলকে একত্রিত করেন আর পার্সেন্ট করেন আর MCQ পদ্ধতিতে আপনি কোশ্চেনের রেজাল্ট দেন, তাহলে কিন্তু এটা হচ্ছে না। এটা MCQ পরীক্ষা তো দিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু সূক্ষ্মভাবে
বিএনপির বিরুদ্ধে একটি জনমত সৃষ্টি করার একটি পরিকল্পনা চলছে খুব সূক্ষ্মভাবে। এবং এই সূক্ষ্মটি হচ্ছে যে আমরা কত পার্সেন্ট মানি, কত পার্সেন্ট মানি এটা তো বিষয় নয়, মূল জিনিসগুলো কি রয়েছে। আপনি শুধু একটি বলতে পারেন যে ৩১ দফার রাষ্ট্র মেরামতের বিষয়টি আপনারা এই বিপ্লবের আগে বলেছিলেন, বিপ্লবের পরে আরো ২-১টি সংশোধনী আপনারা করতে পারেন, যেটা আমরা সাদামাটা চোখে দেখতে পাচ্ছি। আপনি বলছেন যে বিএনপির বিরুদ্ধে সূক্ষ্মভাবে জনমত তৈরি করা হচ্ছে এবং জনবিদ্বেষ তৈরি করার একটা সুপরিকল্পিত পরিকল্পনা চলছে। জি, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আজকে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে যেটি বলেছেন, সেখানে একটি কথা বলেছেন যে প্রশাসন বিএনপির দখলে। এই অবস্থায় নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা, পুরো প্রশাসনটি আপনারা দখল করে ফেললেন কেন? আসলে একটা কথা বলেছে, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় ফজলু কলেজ ছাত্রদলের দুইবার ভিপি ছিলাম নির্বাচিত, তখন আমি নিজেকে মনে করতাম আমি অনেক কিছু জেনে গিয়েছি। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছিলেন, ছাত্র রাজনীতি করেছো, লেখাপড়া শেষ করো, কর্মজীবনে যাও, এক্সপেরিয়েন্স নাও, ফেরত আসো। আমি যে প্রতিমন্ত্রী হিসাবে এই আপার সাথে গিয়েছিলাম ইউরোপিয়ান ইউনিয়নে, এবং সেখানে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সাথে একটি অনুষ্ঠানে উনি উপস্থিত ছিলেন। আমি সেদিনকে ওনার বক্তব্য শুনেছি। I learned a lot of things from that time from her. I was a minister too. You see, experience, education এগুলির সমন্বয়ে এগোতে হয়। এখন ওনারা হঠাৎ করে এমন সব কথা বলছেন যেগুলি বাস্তবে এক্সপেরিয়েন্সে কিছুটা শূন্যতা মনে হচ্ছে। তাদেরকে বুঝিয়ে শুনে কথা বলতে হবে। বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত সংস্কারও চাচ্ছে, নির্বাচন, দুইটাই প্যারালাল চাচ্ছে। এখন রাজনৈতিক দলগুলো তাদের সুস্পষ্ট ধারণা দিতে হবে যে আমরা মোটা দাগে কোন কোন জায়গাটি সংস্কারে যাব, সেই জায়গাটির একটা সামঞ্জস্য আসতে হবে। এবং সেই জায়গাটিতে বিএনপি যাচ্ছে, জামাত যাচ্ছে। আপনি দেখেছেন জামাত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে বলা হচ্ছে যে সব ইনস্টিটিউটগুলো আওয়ামী লীগের দখলে, এখন বলা হচ্ছে বিএনপির দখলে, মানে সব দখল করেছে। এখন আমাদের দখলে বলতে এই যে বিগত দিনগুলোতে ডিপ্রাইভ কারা, আওয়ামী লীগ কাদেরকে ডিপ্রাইভ করে, দে আইডেন্টিফাই তাদের এনিমি কারা, তারা বিএনপি সেজন্য আইডেন্টিফাই করেছে এবং সরকার বাধ্য হয়েছে তাদেরকে রিইনস্টেট করতে, কারণ তারা ডিপ্রাইভড। এই ডিপ্রাইভ লোকগুলি আসাতে আপনি বলছেন বিএনপি দখল করে, ইটস নট ট্রু। আমি বলছি না, নাহিদ ইসলাম বলেছে, সেটাই বললাম। আপনি যদি এদের সকলকে না নিতেন, কাকে দিতেন? আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে, আর বিএনপি যারা বাদ পড়েছিল, যাদেরকে সরকার বিভিন্ন কারণে বাদ দিয়েছে, তারা এসছে। তাদের বাদ দিলে তো আপনি সরকার চালাতে পারতেন না। এই যে আপনি দেখুন হঠাৎ করে এই যে পুলিশের ডিসিডিবিকে মেঘনা আলমের বিষয় নিয়ে তাকে বরখাস্ত, মানে তাকে ওএসডি বানানো হলো, এতে পুলিশদের ভিতরে কিন্তু একটা রিপারকেশন হয়েছে যে কেন এইভাবে করা হচ্ছে। তাহলে এই রাষ্ট্রকে যদি এইভাবে, এই যে বর্তমান সরকারের যারা দায়িত্ব রয়েছে তারাও কিন্তু ফ্যাসিস্ট আচরণ করছেন, তারা কিন্তু ডেমোক্রেটিক অ্যান্ড লিবারেল আচরণ করছেন না, তারাও কিন্তু জবাবদিহিতার বাইরে চলে গিয়েছেন। আমি যদি বলি রেজা মল্লিককে জবাবদিহিতার বাইরে চলে গিয়েছেন, আমি যদি বলি তাকে পাবলিকলি হিউমিলেট করা হয়েছে, কারণ আমরা যদি দেখি উপদেষ্টারা ফেসবুকে স্টেটমেন্ট দেয় তাহলে তো হবে না। উপদেষ্টা ফেসবুকে ভেরিফাইড ফেসবুকে স্টেটমেন্ট দেবেন না, উনি উপদেষ্টা ছিলেন, তারা কাজ করবেন। আমি ফিরবো এই বিষয়টি নিয়ে। আপা, আপনার কাছে জানতে চাই, আজ বিএনপির সঙ্গে যে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে, সেখানে বিএনপি সরাসরি রোডম্যাপ চেয়েছিল, প্রধান উপদেষ্টা দপ্তর থেকে সেই রোডম্যাপটি দেওয়া হয়নি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচনের 2 মাস আগে রোডম্যাপটি দেওয়া হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি পরবর্তীতে আবার সেটিও একই কথাই বলেছেন। আসলে নির্বাচনের কতদিন আগে রোডম্যাপ দেওয়া হয়? এখন এটা তো নির্ভর করবে পরিবেশ পরিস্থিতি, এবং একটা কথা সবসময় বলা হয় যে জনগণের ডক্টর এহসানুল হক মিলন বলছিলেন যে পরীক্ষার আগে পরীক্ষার দিন তারিখটি জানলে খুব ভালো হয়। সেটা তো অবশ্যই, এবং জানাতেই হবে। যারা পরীক্ষা নেবেন তারা তো জানাতে বাধ্য, তারা জানাবেন। তবে কখন জানাবেন, কিভাবে জানাবেন, সেটা যেরকম প্রক্রিয়া আছে। এখন যে সরকার আছেন তারা তো সব দিক বিবেচনা করে, এখন এতগুলো দল মত সবার সব কিছু নিয়ে সমন্বয় করা সম্ভব না, কারণ বিভিন্ন দিকে চলছে, বিভিন্ন মতামতের। কিন্তু এটাও সত্যি যে মানুষ কেন চাচ্ছে, এবং সেটা এতদিন ধরে সবার মুখ বন্ধ ছিল, কেউ কথা বলতে পারেনি, কেউ ভোট দিতে পারেনি। তো অতএব এখন একটা বিস্ফোরণের মতো ঘটেছে, সবাই সব কিছু চাচ্ছেন। এটাকে একটা জায়গায় সমন্বিত করে কাজ করা যে কোনো সরকারের পক্ষে, সেটা অন্তর্বর্তী সরকারের পক্ষে
আরও কঠিন কাজ, যেহেতু তারা কোনো ধরনের দল থেকে আসেননি। সেটা অনেক কঠিন কাজ, তারা সেটা করতে চেষ্টা করছেন। কিন্তু এখানে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতভেদ থাকতেই পারে, ওটা তো গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ। কিন্তু আপনি যেটা বললেন যে এখানে যে তারা রোডম্যাপ দিচ্ছেন না কেন, আমার মনে হয় তারা তাদের প্রস্তুতির দিক থেকে তারা বোধহয় এখনও রোডম্যাপ দেয়া হয়তো বা কমফোর্টেবল ফিল করছেন না। এটা রাজনৈতিক দলগুলোই তাদের কাছে জানতে চাওয়া উচিত। রাজনৈতিক দলগুলো জানতে চাওয়াতেই আরেকটি প্রশ্ন হচ্ছে, নির্বাচন প্রলম্বিত হলে শিক্ষা, অর্থনীতি, বিনিয়োগ, বিশৃঙ্খলা এই সব কিছুই কি মুখ থুবড়ে পড়বে? বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব এটি বলেছেন। আমি ঠিক মুখ থুবড়ে পড়বে এই কথাটা বলবো না, তবে অনিশ্চয়তার মধ্যে তো সব কিছু থাকছে। এখন যেমন এই যে এলডিসি গ্র্যাজুয়েশনের কথা বলা হচ্ছে, তো এখানেও তো আমরা এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি। সবার আগে আমরা যারা মাঠে কাজ করি, আমি একটু আপনার কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, ইউসিবি টু দ্য পয়েন্টে আমরা আছি অনলাইনে। আপনারা আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত থাকুন এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই আয়োজনটি উপভোগ করতে পারেন। জি, আপনি বলছিলেন আপা। একটা যেটা হলো যে দেখুন, সাধারণ জনগোষ্ঠী, আমি অনেকের সাথে কাজ করি, তো একদম ধরেন শ্রমজীবী মানুষ যারা বাচ্চাদের স্কুলে পাঠাতে পারছে না এরকম, তাদের তো কাছে সবচেয়ে বড় প্রত্যাশার জায়গা হলো যে জিনিসপত্রের দাম কমবে, এবং সেটা যে আসুক যে করুক, সেটা নির্বাচিত একটা দলই হোক। নির্বাচিত দল হলে হয়তো করা তাদের জন্য সহজতর হয়, তাদের একটা এজেন্ডা থাকে, তারা আসেন সব কিছু নিয়ে, একটা ম্যানিফেস্টো নিয়ে। সেই জন্য সাধারণ জনগোষ্ঠীর কাছে একটা কথা দেখবেন, আপনারা খেয়াল করবেন যে অর্থনীতিতে এখন যে মূল্যস্ফীতিটা আছে সেটা তো কমানো যাচ্ছে না, এত ধীরে কমছে। সেই জায়গায় তো লাগাম টানতে হবে, যে সরকারি হোক সেটা লাগাম টানতে হবে। মানুষ, আমি যখন জানুয়ারি মাসে শেষের দিকে যখন চা বাগানের শিক্ষার্থীদের সাথে বসছি, তাদের মা বাবাদের সাথে, তারা সোজা কথা বলে দিয়েছে, পেটের ভাতই পাই না। এখন যদি আমার ছেলে মেয়েকে ভর্তি করতে হয় 6 বা 7-এ, 13,000 টাকার একটা হিসাব দিল তারা। তো কি করে পারবে বলেন? মানুষের কাছে রুটি রুজি, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো যদি সাধারণ জনগোষ্ঠীর কাছে আমরা না পৌঁছাতে পারি, যে সরকারই আসুক, রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার আমরা আসবে আশা করছি, তাদেরকেও কিন্তু এগুলাকে সামাল দিতে হবে। এগুলোকে সামাল দিতে হবে। আপনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বলছিলেন, সেই ঊর্ধ্বগতির লাগাম টানাই যাচ্ছে না কোনোভাবে। এবং আজকে আমি জাতীয় দৈনিক প্রথম আলোতে দেখলাম যে আবারও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হচ্ছে, এরকম একটা শিরোনাম। পাশাপাশি যদি বলি, গতকাল সয়াবিন তেলের দাম কেজিতে 14 টাকা বেড়েছে, চালের দাম অনেক দিন থেকেই অনেক বেশি, 4-5 টাকা করে বাড়লেও হতো, 14 টাকা কেন? এখন আমি যদি বলি যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের কথা বলছে যে এই সকল সমস্যার সমাধানই হচ্ছে নির্বাচন। কেউ কেউ বলার চেষ্টা করছে যে নির্বাচনেরও একটা বিকল্প থাকতে পারে। সেই বিকল্প কি আসলে আবার আমাদেরকে স্বৈরতন্ত্রের দিকে নিয়ে যায় কিনা? আমি বিকল্প আছে বলে মনে করি না। নির্বাচন তো হতেই হবে, ওটা তো মানুষ নির্বাচন করবে, ভোট দেবে, নির্বাচন করবে, এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার, তারা তো দায়বদ্ধ তাদের ভোটারদের কাছে, এবং ভোটারদেরকে সন্তুষ্ট করতে গেলে তাদের অনেকগুলো এইসব কাজ করতেই হবে। সেখানে বর্তমানে অন্তর্বর্তী সরকার, তাদের তো ওরকম ভোটার নেই, তারাও চিন্তা ভাবনা করে তাদের এগোতে হচ্ছে। সেই জন্য তাদের কাছে সংস্কার একদিকে, নির্বাচন, কিন্তু দুটোকে মুখোমুখি দাঁড় করানোর কোনো সুযোগ নেই। দুটোকে মুখোমুখি দাঁড় করানোর সুযোগ নেই। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই, এই যে আমরা এত নির্বাচনের কথা বলছি, এক এক রাজনৈতিক দল এক এক কথা বলছে, সেখানে বাংলাদেশের মানুষ কেমন আছে? বাংলাদেশের শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন শৃঙ্খলা, সাধারণ মানুষের অবস্থা কি আপনি কি দেখছেন? না, সেটা বলার আগে তাও দেখা যাচ্ছে শেখ হাসিনার সরকার উন্নয়ন না গণতন্ত্র এই স্লোগানে বিভোর ছিল, তাই না? আবার এখন দেখছি সংস্কার না নির্বাচন, নতুন একটি আইটেম সংযুক্ত হয়েছে। এই দুইটা তো কম্পেয়ার চলে না। উন্নয়নের সাথে কোনো গণতন্ত্রের সম্পর্ক নেই, এবং নির্বাচনের সাথে সংস্কারের কোনো সম্পর্ক আপাতত আমি দেখছি না। কারণ প্রথম হলো গণতন্ত্র, গণতন্ত্রটাই হচ্ছে উন্নয়নের সোপান, গণতন্ত্রটাই হচ্ছে সংস্কার। আপনি একবার চোখ বন্ধ করে দেখুন তো, যদি
2008 সালে ইলেকশনটিকে সুষ্ঠুভাবে হতো, 2014 সালে ইলেকশনটি সুষ্ঠুভাবে হতো, 2018 ইলেকশনটিতে যদি গণতান্ত্রিক প্রক্রিয়া হতো, সঠিকভাবে নির্বাচিত প্রতিনিধি হতো, যদি জনপ্রতিনিধিদের জনসম্মুখে জবাবদিহিতা করতে হতো, তাহলে 2024 সালে নির্বাচনে ওই প্রতিনিধিরা জনসম্মুখে জবাবদিহিতার সম্মুখীন যদি হতো, তাহলে কি এই ফ্যাসিস্টের দানব আকারে যেটা আমরা এই পহেলা বৈশাখে দেখতে পেলাম, ওই বিগদন্ত, এটা কি হতো? নিশ্চয়ই না। তাহলে আমাদের বুঝতে হবে যে পিওর ডেমোক্রেসি আমাদের প্রথম প্রয়োজন। এই ডেমোক্রেসির সাথে যে ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন, সেটাকে আমাদের সংস্কার করতে হবে। এটি হলো আমাদের সংস্কার। ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশনের ভিতরে কেটে রয়েছে, সেটাকে আপনি জানেন ইলেকশন কমিশন। দন্তবিহীন ইলেকশন কমিশন করলে হবে না। ডক্টর টি.এন. সেনের মতো ইলেকশন কমিশন আমরা চাই, নিশ্চয়ই আমরা চাইতে পারি। আমরা দেখেছি উদাহরণ। আমরা দেখতে চাইতে যে পলিটিক্যাল কন্ট্রোল যেন না থাকে, আমরা দেখতে চাই জুডিশিয়াল সেপারেশন যেন আমরা দেখতে পাই, আমরা দেখতে পাই যে দলের ভিতরে ডেমোক্রেসি প্র্যাকটিস হয়। আপনি দেখেন ট্রাম্প কত কিছু করতে চাইছে এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে, এই সংবিধানকে রেখেই সে ব্যবহার করতে চাই। পারছে কি? পারছে না। এই যে চেক অ্যান্ড ব্যালেন্স, এই চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে। যেমন আমরা আপার হাউস ও লোয়ার হাউসের সর্বময় ক্ষমতা ডেমোক্রেটিকভাবে ইলেক্টেড হচ্ছে, তাহলে সেই জায়গাটিতে যদি গণতন্ত্র সঠিকভাবে চর্চা করা হয়, আপনি যদি জার্নালিজমের ভিতরে যদি ইন্ডিপেন্ডেন্সি থাকে, ল যদি প্রোটেক্ট করে জার্নালিস্টদেরকে, মিডিয়াদেরকে, তাহলেই আপনি দেখতে পাবেন ফ্যাসিস্ট দূরে পালাবে। জি, একেবারে শেষ প্রশ্ন। এক একটি রাজনৈতিক দলের দিকে আঙুল তুলছে এবং বলছে, কেউ কেউ বলছে যে সচিবালয় জামাতি ইসলামীর দখলে, কেউ কেউ বলছে যে বিএনপির দখলে রয়েছে প্রশাসন, কোনো জায়গায় বলছে যে বিভিন্ন স্থাপনা বিএনপির দখলে, আবার কখনো কখনো বলা হচ্ছে যে নতুন রাজনৈতিক দল এনসিপি, তারাও সরকারের মদতপুষ্ট হয়ে কাজ করছে। প্রশ্নের উত্তর আমি 3টি দিয়ে দেই। জি, আসলে কোন জায়গাটি কাদের দখলে আমাদেরকে একটু বলেন। আপনি একদম 30 সেকেন্ডে 1 সেকেন্ডে বলে দেই। এইগুলি প্রশ্নের উত্তর, সলিউশন 3টা। 1 নির্বাচন, 2 নির্বাচন, 3 নির্বাচন। তো যে আসবে, সে জামাত না এনসিপি না বিএনপি, ডাজন্ট মেক নো ডিফারেন্স। ইলেকশন ইজ দ্য সলিউশন, ইটস এ টোটাল প্যাকেজ। অসংখ্য ধন্যবাদ আপা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার কাছে জানতে চাই, আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি একটু কথা বলি, বাংলাদেশের বিশেষত নারী শিক্ষা নিয়ে যদি কথা বলি, আমরা দেখি যে প্রাথমিক পর্যায়ে যারা নারী শিক্ষার্থী রয়েছে তাদেরকে আমরা পাই, যখনই তারা হাই স্কুলে আসে, উচ্চশিক্ষায় যায়, আস্তে আস্তে নারীর সংখ্যা কমতে থাকে। এই যে নারীদের ঝরে পড়া বাংলাদেশি শিক্ষা ব্যবস্থায়, এটি কি সামাজিক সিস্টেমের জন্য? সিস্টেমের সমস্যাটা কোথায়? এখানে আসলে সংক্ষেপে যদি বলতে হয় 3টি। একটি হচ্ছে যে শিক্ষাটা আমরা কি করে যেন শিক্ষাটাকে অগ্রাধিকারের জায়গা থেকে বাদ দিয়ে দিয়েছি। দেখেছেন, কথাবার্তা, সংস্কার, কোনো কিছু নিয়ে ছিটকে পড়ে গেছে শিক্ষা কমিশন হলো না তো, না, ওটা তো এখন আর হচ্ছেই না, ধরে নেন। কিন্তু যেটা হলো আরেকটি কারণ, সেটি হলো যে আসলে লেখাপড়া, শিক্ষা অনেক ব্যয়বহুল হয়ে গেছে। কতটুকু বিনিয়োগ করে রাষ্ট্র, কতটুকু করে দক্ষিণ এশিয়ার মধ্যে নিম্নতম আমরা বাজেট বিনিয়োগের ক্ষেত্রে। তো এটাও তো একটা লজ্জার বিষয় আমাদের জন্য। মানে যে সরকারি আসুক, এটাকে তাদের অগ্রাধিকারের জায়গায় নিতে হবে। তৃতীয়, মেয়েদের নিরাপত্তা। আমরা কিন্তু মেয়ে শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে পারিনি। শুধু আসিয়ার ঘটনা তো নয়, আরও কত নারী রাস্তাঘাটে নির্যাতিত হচ্ছে। তার জন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ করতে পারিনি, রাস্তাঘাট নিরাপদ করতে পারিনি, কর্মস্থল নিরাপদ করতে পারিনি। তাহলে কেন তারা এগিয়ে যাবে? তার ফলশ্রুতিতে যেটা হচ্ছে, মা বাবারা সহজ পথ বেছে নিচ্ছেন, মাধ্যমিকে যাওয়ার পরে ধীরে ধীরে বিয়ে দিয়ে দিচ্ছেন। বাল্যবিবাহের হারের দিক থেকে যেটা জাতিসংঘ রিপোর্ট বলছে, এখনও বাংলাদেশ প্রথম শীর্ষে থাকা 5টি দেশের মধ্যে একটি। তো এইসব জায়গায় তো আমাদের হাত দিতে হবে, এবং হাত দিতে গেলে এটা সংস্কারের বিষয় না, এটা রাজনৈতিক সদিচ্ছার বিষয়। এবং সেই জায়গা থেকে এটা যে করা যায়, সেটা অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি। সরকার যখন চেষ্টা করেছে, তখন মিলনও চেষ্টা করেছেন এক সময়, কিন্তু আমরা এখনও ওই জায়গায় যেতে পারিনি যে নারীকে
সমান জায়গায় আনার মতো, তাকে নিরাপত্তা দেওয়ার মতো, তাকে নিশ্চয়তা দেওয়ার মতো, তাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মতো। কিন্তু তারপরেও বলতে হবে এখন অনেক নারী উদ্যোক্তা অনেক তৈরি হয়েছে, অনেক যাচ্ছে। এরা নিজস্ব কি বলবো, নিজস্ব অর্থায়নে তো না, নিজের উদ্ভাবনা থেকে আগ্রহী হয়ে অনেক নারী গ্রামে গঞ্জে খামার গড়ে তুলেছেন, মুরগির খামার ইত্যাদি। এগুলোতে আরও রাষ্ট্রীয় সহায়তা প্রয়োজন। আর রাষ্ট্রীয় সহায়তা প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ। একটা শেষ প্রশ্ন করতে চাই। আজকের একদম সমসাময়িক বিষয় নিয়ে পলিটিক্যাল ইনস্টিটিউটের ছাত্ররা এক ধরনের আন্দোলন করেছে। সারাদিনই ঢাকা শহরের বিভিন্ন রাস্তা বন্ধ ছিল। তাদের 6টি দাবি রয়েছে, তার মধ্যে তাদের উচ্চশিক্ষার দাবি সহ বিভিন্ন দাবি। আপনি যখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন তখন ইঞ্জিনিয়ারিং কলেজগুলো নিয়ে বেশ কিছু কাজ করেছিলেন। তাদের দাবি আদায় করতে গেলে আপা যেটা বলছিলেন যে রাস্তা বন্ধ করে তো আসলে দাবি আদায় করা যায় কিনা, তাদের আসলে কি করণীয়, তাদের যে দাবিগুলো যৌক্তিক মনে করেন কিনা? হ্যাঁ, শিক্ষার্থীরা তাদের যে দাবি করে সেটা সবসময় আমরা যৌক্তিক মনে করি। এখন কথা হচ্ছে, বাংলাদেশে আমরা যখন দায়িত্ব পেলাম তখন 4টি বিআইটি ছিল। বিআইটিগুলোকে আমরা ইমিডিয়েটলি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ডিক্লেয়ার দিয়েছি। পরবর্তীকালে অপকাঠামোগত এবং তাদের বিভিন্ন বিষয়ে তাদের কোটা বাড়ানো, ছাত্র সংখ্যা বাড়ানো সব কিছু হয়েছিল। এখন পলিটিক্যাল ইনস্টিটিউটের প্রজেক্টে হলো বাংলাদেশের 64টি জেলায় 64টি পলিটিক্স করা হবে টেকনিক্যাল এডুকেশনকে প্রায়োরিটি দিয়ে। এখন এইটার ভিতরে 2টা ডিভিশন আছে। একটা হচ্ছে আমরা চাচ্ছি একদম টেকনিক্যাল এডুকেশন, এর জন্য ভোকেশনাল রয়েছে, সার্টিফিকেট কোর্স রয়েছে, 2 বছর রয়েছে, 3 বছর রয়েছে, এখন পলিটিক্যালসে 4 বছর হয়েছে। 4 বছর হওয়ার পরে তারা দে আর ডিমান্ডিং ফর হায়ার এডুকেশন। হ্যাঁ, হায়ার এডুকেশনে তাদের যাওয়ার যে জায়গাটাতে এটা একটু স্বল্পতা রয়েছে। সেই কারণে গভর্নমেন্টকে আরও ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এক্সটেন্ড করতে হবে যারা হায়ার এডুকেশনে যায়। মূলত এই পলিটেকনিক ইনস্টিটিউট হচ্ছে টেকনিক্যাল এডুকেশনের জন্য ডিপ্লোমা। সেই জায়গা থেকে হ্যাঁ অবশ্যই হায়ার এডুকেশন যাবে, সেটা গভর্নমেন্টকে চিন্তা করতে হবে। বাট পলিটেকনিক ইনস্টিটিউট আপ টু দ্যাট পয়েন্ট। এখন ছাত্রছাত্রীরা দাবি করছে লেট দেম ওয়েট ফর ডেমোক্রেটিক গভর্নমেন্ট, তারপর তারা সেই জায়গায় যাবে। এখন এমনি গভর্নমেন্ট পারছে না সব কিছু চালাতে, তার মধ্যে যদি এবার জনদুর্ভোগ হয়, আর এটাকে যদি লেটস সে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটকে যদি আমরা ওই 7 কলেজের মতো ইউনিভার্সিটি ডিক্লেয়ার দেওয়া শুরু করে দিই, ইটস নট পসিবল ওভারনাইট হওয়া। ইট টেক্স টাইম, লেট দেম হ্যাভ এ পেশেন্ট। নেক্সট সরকার প্রক্রিয়ারও বিষয় আছে, প্রক্রিয়ার বিষয় আছে, অনেক লম্বা বিষয় রয়েছে, সেটা করা হবে, নিশ্চয়ই করা হবে। বাট এই মুহূর্তে জনদুর্ভোগ করার প্রয়োজন নেই। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, ইউসিবি টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছে। আমাদের আলোচকেরা যেটি বললেন, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পথে নির্বাচনের কোনো বিকল্প নেই। অন্তর্বর্তীকালীন সরকার বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথমেই আমি যেটি বলছিলাম, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে ডিসেম্বর হচ্ছে কাট টাইম। জনগণ অপেক্ষা করছে নির্বাচনের জন্য, দেখা যাক কবে নির্বাচন হয়। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।